প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, আমাদের অনেক প্রিয় কবি হাসান হাফিজ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, চলন বিলে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নিয়ে কথা, 4 ধরনের অপরাধ বেশি, চ্যালেঞ্জ মব নিয়ন্ত্রণে। কালের কণ্ঠের শিরোনাম, অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ, আমরা মরে গেলাম ঋণের দায়ে আরও খাওয়ার অভাবে, দোয়া মিলাদে পালিত খালেদা জিয়ার জন্মদিন, কঠোর নিরাপত্তার মধ্যেও শ্রদ্ধা, মারধর হেনস্থা 15 আগস্ট ধানমন্ডি 32। দৈনিক যুগান্তর, সিএনএকে ডক্টর ইউনূস, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে ফিরবে পুরনো সমস্যা, আওয়ামী আমলে ব্যাংক খাতে লুটপাট, 3 গভর্নরের বিরুদ্ধে তদন্ত। দৈনিক সমকাল, 520 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে বাপেক্সকে, চালকদের নিষ্ঠুরতা, অ্যাম্বুলেন্সের ভেতরে নবজাতকের মৃত্যু। দৈনিক ইত্তেফাক, ইউক্রেনের হয়ে মধ্যস্থতা নয়, পুতিনকে আলোচনা টেবিলে আনাই লক্ষ্য ট্রাম্প, অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনে অটুট রাখতে বদ্ধপরিকর। বাংলাদেশ প্রতিদিন, ফাঁদে পা দেবে না বিএনপি, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা, খালেদা জিয়ার জন্মদিন পালিত। মানব জমিনের শিরোনাম, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, অভ্যুত্থানের 1 বছর, বাংলাদেশের আশা পরিণত হচ্ছে হতাশায়। খবরের কাগজ, হুমকি ধামকিতে রহস্য ঘনীভূত, নির্বাচনে অংশ নেব না, সংস্কারে অগ্রাধিকার, ডক্টর ইউনূস বলেছেন। সময়ের আলো, গ্যাসে বড় সংকটের শঙ্কা, ভোটের মাঠে দেখা যেতে পারে জিয়া পরিবারের নতুন মুখ। আমাদের সময় ব্যাংকে বিপুল অলস টাকা, ঘরেও জমেছে নগদ অর্থ। কালবেলা শিরোনাম, তান্ত্রিক বাবার মন্ত্রে সর্বনাশ নারীদের। ইনকেলাব, ফেব্রুয়ারিতে নির্বাচনে অনড় ডক্টর ইউনূস। আমার দেশ, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংখ্যায় অধিকাংশ দল, আইনজীবী পান্নাকে নিয়ে আসার পরিকল্পনা ভণ্ডুল, ধানমন্ডি 32-এ ছাত্র জনতার অবস্থান। দৈনিক রূপালী বাংলাদেশ, ঘরে ঘরে জ্বর, রোগী গিজগিজ হাসপাতালে, নাটের গুরু ওসি আদনান। দৈনিক জনকণ্ঠ, তুলায় মুক্তি দেখছে বাংলাদেশ, নির্বাচনে বাকি 6 মাস, মাঠে সক্রিয় বিএনপি। আপনি শিরোনাম শুনলেন, এখন সব আলোচনায় নির্বাচন কেন্দ্রিক। কবে হচ্ছে নির্বাচন? ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে ফিরবে পুরনো সমস্যা। তার প্রেস সচিব দ্ব্যর্থহীনভাবে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন, কোনো শক্তি নেই ডিলে করার। এবং আরেকটি পত্রিকা, খবরের কাগজ, সেখানে শিরোনাম, হুমকি ধামকিতে রহস্য ঘনীভূত হচ্ছে। আর নির্বাচনে আপনাদের পত্রিকা কালের কণ্ঠে একটি গয়েশ্বর রায়, সম্ভবত, হ্যাঁ, তিনি গয়েশচন্দ্র রায় বলেছেন যে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলমান আছে। তো পরিস্থিতি কি বলে, আপনার কাছে কি মনে হয়? ষড়যন্ত্র তো আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, তার মধ্যে কিন্তু আমাদের এগুতে হবে। আপনি দেখলেন যে বললেন যে একটু বিদেশি পত্রিকায় কিন্তু আমাদের মূল্যায়নটা হচ্ছে 1 বছরের, যে আশা এখন নিরাশায় পরিণত হচ্ছে। জি, সেটা তো হয়েছে, প্রত্যাশা যতটা ছিল তার কাছাকাছি আমরা যেতে পারিনি। আপনি সবকিছু ভেঙে নিউ ইয়র্ক পড়েছিল। টাইমসের বক্তব্য, বাংলাদেশিদের আশা 1 বছরে হতাশায় রূপ নিয়েছে। সব কিছু ভেঙে পড়েছিল। সেই অবস্থার মধ্যে কিন্তু পুলিশ ভেঙে পড়েছিল, প্রশাসন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সব কিছু। তো সেই হতাশার যেই ভগ্নস্তূপ থেকে যতটা সম্ভব সরকার চেষ্টা করেছে। তো আমরা যা আশা করেছিলাম তার অর্ধেকও হয়তো হয়নি, কিন্তু তার মধ্যেই আমাদের পথ চলতে হবে। এবং আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলিও চেষ্টা করে যাচ্ছে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্যে, সেখানে অনেকখানি অগ্রগতিও হয়েছে এবং কিছু কিছু মত পার্থক্য রয়েও গেছে। সেটা স্বাভাবিক, সব কিছুতেই যে সবাই একমত হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমাদের নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়, এটাই হলো একটা বড় চ্যালেঞ্জ। এবং ঠিকমতো নির্বাচনটা হলে, ডক্টর ইউনূস বলেছেন যে আমাদের প্রধান কাজ হচ্ছে একটা পরিষ্কার, উপভোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। তো সেটা তো সবারই সহযোগিতা প্রয়োজন। কারো কারো নানান সমস্যার কথা বলছে, পূর্বশর্তের কথা বলছে,
পিআর পদ্ধতির কথা আমরা শুনছি, সংস্কারের কথা শুনছি। সংস্কার তো আসলে কয়েকদিনের মধ্যে সম্ভব না, এক বছরেও সম্ভব না। সংস্কার একটা দীর্ঘ প্রক্রিয়া এবং এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কারটা চলতেই থাকবে, রাতারাতি কিছু হবে না। আসলে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে জাতীয়, সবারই। আসলে এটাই হচ্ছে জুলাই আন্দোলনের মূল ফিলোসফি, স্পিরিট। তো আমরা সেটা যদি না করতে পারি, শুধু সরকারকে দোষারোপ করে, শুধু রাজনৈতিক দলকে দোষারোপ করে কিন্তু কোনো লাভ হবে না। এখন নানান ধরনের সমস্যা আছে, সংকট আছে, অর্থনীতি বিপর্যস্ত, তারপরে ব্যবসায় বিনিয়োগ বন্ধ, কর্মসংস্থান নেই, হতাশা বাড়ছে, সন্ত্রাস বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে। সব কিছু মিলিয়ে যদি আমরা সম্মিলিতভাবে একটা চেষ্টা না করি, তাহলে কিন্তু আমাদের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব। শুধু নির্দিষ্ট কাউকে দোষারোপ করে কোনো লাভ হবে না। আসলে এই যে দোষারোপের রাজনীতি, এটা নিয়ে তো নানা ধরনের কথাবার্তা হচ্ছে। কালের কণ্ঠে যেটা আপনারা শিরোনাম করেছেন, আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার অভাবে, রাজশাহীতে এক পরিবারের 4 লাশ উদ্ধার। আপনাদের একটি মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে, ঋণ, ক্ষুধা ও এক করুণ বিদায়। তাই তো, এখন নিত্যপণ্য মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল, সেটা এখন কিন্তু ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সবারই নাভিশ্বাস উঠছে। সাধারণ মানুষ, যারা বাধা আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের তো 150 টাকা 160 টাকা দিয়ে ডিম কেনা সম্ভব না, তাই না? এক একটা সবজি 80 টাকা 100 টাকার নিচে নাই। তো এখন এই সময়টাতে একটু ডাল থাকে, সেটাও ঠিক, কিন্তু নানান ধরনের সিন্ডিকেট আছে। সিন্ডিকেটগুলি কিন্তু আগে আমরা দেখেছিলাম, আংশিক সাফল্য দেখেছিলাম যে সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে, কিন্তু আবার দেখছি যে তারা সেগুলি মাথাচাড়া দিয়ে উঠছে। আসলে এগুলি তো সহজে যায় না, এগুলির কিন্তু মূলোৎপাটন করা দরকার এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সেটার অভাব আমরা দেখেছি সরকারের কোনো কোনো অংশে, বিচক্ষণতার অভাব আমরা দেখেছি, পরিপক্কতার অভাব দেখেছি, তারপরে অদক্ষতাও দেখেছি আমরা। শুধু সততা, দেশপ্রেম দিয়ে তো আর হবে না, আপনার কিন্তু ডাইনামিক হতে হবে, বাস্তব এবং কঠোর পদক্ষেপটা নিতে হবে। পুলিশ এখন আমরা দেখছি যে একটু একটু ঘুরে দাঁড়াচ্ছে। পুলিশের অবস্থা খুবই শোচনীয় ছিল, স্তরে স্তরে পুলিশকে এইভাবে নষ্ট করে ফেলা হয়েছিল। তো সেটা ঘুরে দাঁড়াতেও সময় লেগেছে, এবং পুলিশ যদি ঠিকমতো না ফাংশন করতে পারে, তাহলে নির্বাচনটা কিন্তু শঙ্কার মধ্যেই থাকবে, একটা প্রশ্নবিদ্ধ থাকবে। নিরাপত্তার ব্যাপারটা কিন্তু খুব জরুরি। এখানে সেনাবাহিনী কিন্তু সেইভাবে, যদিও মাঠে আছে তারা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ, কিন্তু সবারই সহায়তা লাগবে। আসলে প্রত্যেকটা মানুষ যদি আমরা দায়িত্বশীল হই, দেশপ্রেমের পরিচয় দিই, সংযমের পরিচয় দিই, পরমত সহিষ্ণুতার পরিচয় দিই, তাহলে হয়তো একটা আশার আলো আমরা দেখতে পারি। পরমত সহিষ্ণুতার কথা বললেন, এবং আমরা বৈষম্যের ব্যাপারেও কথা বলেছি। বৈষম্যের কারণেই তো আসলে এত বড় একটা গণ অভ্যুত্থান ঘটলো। 15ই আগস্ট ধানমন্ডি 32, কঠোর নিরাপত্তার মধ্যেও শ্রদ্ধা, মারধর, হেনস্থা। তবে এই যে এটাতে কি বার্তাটা দেয়? আসলে তো একটা অস্থিরতার মধ্যে দিয়ে জাতি এখন যাচ্ছে। তো এগুলি সেটেল ডাউন হবে অবশ্যই, এগুলি তো মীমাংসিত হতেই হবে। যার যার স্থান ইতিহাসে, যার যেইটা প্রাপ্য সেটা অবশ্যই দিতে হবে। এটা কিন্তু সাময়িকভাবে তাণ্ডব করে কিংবা কোনো কিছু করে উত্তেজনাবশত এগুলি, ইতিহাস তো মুছে ফেলা যাবে না। ইতিহাস তো ইতিহাসই, সেটা যার যার স্থান ইতিহাসে নির্ধারিত আছে, সেগুলিকে আমাদের দিতে হবে। আমরা যদি সেখানে অন্যায় ওই যে বলে, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস এবং ইতিহাসের শিক্ষা এই, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তো এগুলি সেটেল ডাউন করবে, এগুলি রাজনৈতিক সরকার এলে আশা করি এগুলি মীমাংসিত হবে, এবং এগুলি মীমাংসিত না হলে তো দেশ তো এগিয়ে যেতে হবে, সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। দৈনিক সমকালে একটি রিপোর্ট ছাপা হয়েছে, আমি শিরোনাম পড়েছি আপনার সামনে, চালকদের নিষ্ঠুরতা, অ্যাম্বুলেন্সের ভেতরে নবজাতকের মৃত্যু। আলোচনাটা কেন করতে চাই, শরীয়তপুরে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় চালকদের বিরুদ্ধে। এ কারণে চিকিৎসা না পেয়ে এক নবজাতকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার 8টার দিকে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই ঘটনাটা ঘটে। এই গাড়িটি জেলা সিভিল সার্জনের গাড়ি, চালকের নেতৃত্ব সক্রিয় একটা চক্র, এবং ইন্ধনে আছে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আপনি কিন্তু খেয়াল করবেন, প্রত্যেকটা হাসপাতালের সামনে দেখেন অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে। লাশ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও দরাদরিটা করতে হয়, এবং কি পরিমাণ করুণভাবে তাদেরকে বিপদে ফেলে লাশ নেওয়ার ঘটনাও ঘটে। তো এটা আমরা দেখি, কিন্তু পরিবর্তন হয় না কেন? আপনি অনেক হাসপাতাল আছে লাশও দেয় না, আপনার টাকা যদি একটু বাকি থাকে কিংবা কিছু, বিভিন্ন ক্ষেত্রে অমানবিকতার পরিচয় আমরা দেখতে পাচ্ছি। সিন্ডিকেটের কথা আমি বলছিলাম, ডিমে যেরকম সিন্ডিকেট আছে, এখন নতুন নতুন দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সও সিন্ডিকেট, এবং সেখানে মানুষের জীবন কেড়ে নিচ্ছে। তো এগুলি কিন্তু প্রতিরোধটা করতে হবে দক্ষ হাতে এবং কঠোরতার সঙ্গে করতে হবে।
মানুষকে বদলাতে হবে মূল কথা। এখন ঘরে ঘরে আপনি তো পুলিশ দিতে পারবেন না। 18 কোটি মানুষের মধ্যে একজনের পেছনে আরেকজন পুলিশ তো দেওয়া যাবে না। আমি যদি নিজের থেকে ভিতর থেকে না বদলাতে পারি, পরিবর্তিত না হই না, আমি, তাহলে কোনো লাভ হবে না। তো সেইটাই কিন্তু আমরা দেখছি ফুটে বেরোচ্ছে, এই অস্থিরতার বহিঃপ্রকাশ কিন্তু এগুলি সব অভিনব সব ঘটনা ঘটছে। এখন এত আন্দোলন, এত দাবি দেওয়া ভয়ঙ্কর, রাস্তাঘাট বন্ধ করে, জিম্মি করে, মানুষকে, সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে মানুষের কিন্তু শান্তি কোনোভাবেই পাচ্ছে না। আপনি এই যে নিত্যপণ্যের যে এরকম অস্বাভাবিক উচ্চমূল্য, হঠাৎ করে তো বেড়ে গেছে, হ্যাঁ, একদম হঠাৎ বেড়ে গেছে, আকাশচুম্বী। সেখানে সরকারের কোনো আমরা সেরকম সারা শব্দ দেখছি না, সেভাবে রেসপন্স করছে না। কয়েকদিন আগে দেখেছিলাম 1 দিন 2 দিন টিসিবির, তো সেটা একটা সমুদ্রে 1 ফোঁটা পানির মতো। আসলে এটা যদি ব্যাপকভাবে না করতে পারে, যদি কন্ট্রোলটা না করতে পারে, এই পেঁয়াজের দামও লাফিয়ে বেড়ে উঠেছে। তো পেঁয়াজ আমদানি করতে দিলেও সেটা সময় লাগবে আসতে, রাতারাতি আসবে না, কয়েক মাস সময় লেগে যাবে। তো তখন কিন্তু আরও বড় ক্রাইসিস একটা হবে, সেই সরকারকে এটা সংকটে ফেলবে এবং নানান ধরনের একটা, সব ক্ষেত্রে যদি একটা অস্থিরতা, বিশৃঙ্খলা, নৈরাজ্য হয়, তখন কিন্তু একটা নির্বাচন সেখানে কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হবে, এই পরিস্থিতি নির্বাচন হবে কিনা। সেটার জন্য কিন্তু আরও বড় বড় সিন্ডিকেট কাজ করছে বলে আমার ধারণা এবং সেখানে দেশের মধ্যেও আছে, সেটা দেশের বাইরেও আছে। তো আমরা চাইবো সবাই যেন শুভবুদ্ধির উদয় হয় সবার মধ্যে, তাহলে আমরা একটা কল্যাণের পথে এগিয়ে যেতে পারি, এগিয়ে যেতে প্রগতির পথে এগিয়ে যেতে পারি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, মানে প্রথম আলোতে আমি ছবিটা দেখার পরে অনেকক্ষণ ছবিটা দেখে তাকিয়েছিলাম। এই ছবিটা আপনাকে আমি একটু দেখাই। একটা বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড টাঙানো হয়েছে, তার পাশে প্রমত্তা নদী। এখানে বলা হচ্ছে যে এই যে চলন বিলটার ক্ষতি কেমন করে হয়েছে দেখেন। 6 জেলার 41 উপজেলার 1000 কিলোমিটার এলাকা নিয়ে চলন বিল। এই বিলে 47টি নদী প্রবাহিত ছিল, সেখানে অবৈধভাবে খনন করা হয়েছে 1,20,000 পুকুর। চলন বিল তো আমরা বহু আগেই ধ্বংস করে ফেলেছি। আপনি জানেন যে আরিয়াল বিলেও কিন্তু একটা নতুন এয়ারপোর্ট করার জন্য চেষ্টা হয়েছিল এবং সেটাকে প্রতিরোধ করেছিল সাধারণ মানুষ। আশা করি এখানেও পরিবেশবাদীরা প্রতিবাদে মুখর হবে। আমাদের প্ল্যানিংয়ের মধ্যেই আসলে সমস্যা আছে। আপনি দেখেন কি স্পর্শকাতর একটা বিষয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম, সেখানে যদি আপনি প্রতিবাদ করেন সেটাও একটা ঝামেলা, আবার যদি প্রতিবাদ না করে এই যে পরিবেশ পরিস্থিতি হুমকি সম্মুখে, সেটাও একটা ঝামেলা। এবং বোধ করি এটা একটা রহস্যজনক বিষয় যে এখানে কিছু জমি দখল বা অমুক কিছু করবার একটা কোনো, এইটাও একটা সিন্ডিকেট, কিন্তু এটাও একটা সিন্ডিকেট এবং আমাদের যারা প্ল্যান করেন, মানে পরিকল্পনাবিদ, তাদের মধ্যেও সমস্যা আছে। না হলে কিন্তু এগুলি কেন হবে? এমন একটা জায়গা নির্বাচন করে যেটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, তাই না? সেগুলি কেন করা হলো না? তো এটা তো এমন সমস্যা না যে এটা পরাধীন দেশের মধ্যে আমরা আছি কিংবা বিদেশ থেকে এক্সপার্ট আনছে যারা দেশের অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি বোঝে না, তা না। তো এই ধরনের একটা প্ল্যানিংটাই তো ভুল হয়েছে। তো এখন এটা নিয়ে আবার আন্দোলন হবে, এখানে আবার রক্তপাত হতে পারে। তো একটা খামোখা একটা ইস্যু তৈরি করা হলো না? ওই যে আপনাকে বললাম যে খুবই স্পর্শকাতর বিষয় তো। হ্যাঁ হ্যাঁ, এখন মানে একটা বিশ্ববিদ্যালয়, তারপর সেখানকার জায়গা, পরিস্থিতির সময়টাও এখন সামনে, আসন্ন নির্বাচন সামনে, তো একটা নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো এইটাও একটা মানে পরিকল্পিত হতে পারে। সবগুলি মিলিয়ে একটা এমন যদি অবস্থা হয়, জগা খিচুড়ি হয়, তখন নির্বাচনটা কিন্তু শঙ্কার মধ্যে পড়ে যেতে পারে। তো সেই আশঙ্কাটা তো আছে। এই ব্যাপারে সচেতন থাকতে হবে, রাজনৈতিক দলগুলিকেও দৃঢ় থাকতে হবে, সেনাবাহিনী, পুলিশ সবারই সম্মিলিত ভূমিকা আছে, প্রশাসনের ভূমিকা আছে এবং এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা যে সুন্দর নির্বাচনটা করে দেওয়া। জি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছিলেন। প্রথম আলোতে শিরোনাম হচ্ছে 4 ধরনের অপরাধ বেশি, চ্যালেঞ্জ মব নিয়ন্ত্রণ। এখানে আইজিপি যে কথাটা বলেছেন, শুরুতে মব নিয়ন্ত্রণে বল প্রয়োগ করার ক্ষমতা, মনোবল পুলিশের ছিল না, পরে অবশ্য বেশ কয়েকটি ঘটনায় পুলিশ ব্যবস্থা নেওয়ায় মব সৃষ্টি এখন একটা কমে গেছে। আসলে কি মব কমছে? হয়তো কিছুটা কমেছে। এখন আমাদের তো শুধু পুলিশকে দোষারোপ করলে হবে না। আপনি একটা ঘটনা যখন ঘটে তখন অনেক দর্শকের ভূমিকা পালন করে। তারা কিন্তু যদি প্রতিরোধ করে, অল্প সংখ্যক দুষ্কৃতকারী এই ঘটনাগুলি ঘটায়, সেটা যদি সবাই প্রতিরোধ করে তাহলে কিন্তু পুলিশেরও দরকার হয় না। কিন্তু আমরা সেটা করছি না। আমাদের মধ্যে একটা নির্লিপ্ততা আছে এবং এত আত্মকেন্দ্রিকতা আছে, ভয় আছে, সংশয় আছে, তারপরে আবার মেরেও ফেলে সন্ত্রাসীরা, সেটাও ঠিক। তো আপনি সব মিলিয়ে কিন্তু একটা অস্থির টালমাটাল সময় আমরা পার হচ্ছি। তো এই সময়টা একটা সুন্দর যদি নির্বাচন হয়, একটা রাজনৈতিক শক্তি যখন ক্ষমতায় আসবে, তারা এটা নিয়ন্ত্রণ অবশ্যই করতে পারবে। কারণ কেন্দ্র থেকে ধরে তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের স্তরে স্তরে কর্মী বাহিনী আছে,
তারা সেগুলি বাস্তবায়ন করবে, ভ্যানগার্ডের পরিচয় দেবে, তারা প্রহরী হিসেবে কাজ করবে যাতে সঠিকভাবে সিদ্ধান্তটা বাস্তবায়ন হয় এবং মানুষের কল্যাণ হয়। সম্মিলিতভাবে আসলে সামাজিক শক্তি একটা দরকার, শুধু পুলিশ কিংবা শুধু সরকার এটা পারবে না। তো সব মিলিয়ে কিন্তু পরিস্থিতির জন্য যার যার ক্ষেত্র থেকে ব্যক্তি পর্যায়ে পর্যন্ত আমি মনে করি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, একটু বেশি দিতে হবে, না হলে জুলাই আন্দোলনের যে রক্তপাত সেগুলি বৃথা হয়ে যেতে পারে, সেই আশঙ্কাটা দেখা দিচ্ছে। আপনাকে পেলে আমার বেশ কিছু প্রশ্ন করতে খুব ইচ্ছে করে, যেমন একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন সবচেয়ে বেশি সক্রিয়, মানুষকে নিয়ন্ত্রণ করছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে আমরা অনেক গুরুত্বপূর্ণ ঘটনার কুলকিনারাও খুঁজে পাচ্ছি এবং বিচারও করবার চেষ্টা হচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেহেতু শিশুদের নিয়ে, আপনাদের বন্ধুরা সবাই আপনারা শিশুদের নিয়ে কাজ করেন, সাম্প্রতিক সময়ে এআই ব্যবহার করে শিশুদের নিয়ে যে ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে, আপনি কি দেখেছেন? কিছুটা জানি, কিন্তু এআই তো বড় চ্যালেঞ্জ হবে। একটা নির্বাচন কমিশনও কিন্তু এই কথাটা বলেছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম, এটার ভালো দিক যেরকম আছে খারাপ দিকও আছে। আপনি যদি সেই খারাপ দিকটা বেশি ব্যবহার করেন তাহলে তো এটা সমাজের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়। আপনি দেখবেন যে অনেক উন্নত দেশে শিশুদের মোবাইল ফোনই দেওয়া হয় না, তো আমরা তো সেটা পারছি না। আমাদের মধ্যে তো সেই সচেতনতা, আমাদের মধ্যে তো পারছি না, বরঞ্চ আমরা অনেক পরিবারে দেখি, মাফ করবেন আমি কথাটা বলবার জন্য, দেখা যাচ্ছে একই পরিবারের 4 জন সদস্য, বাবা মা 2 ছেলে মেয়ে, সবাই আড্ডা দিচ্ছে, সবার হাতেই মোবাইল ফোন, কথা নাই। হ্যাঁ, তো সবাই সারাক্ষণ এই স্ক্রিনের মধ্যে থাকছে। ঠিক আছে, থাকুক, কিন্তু এটা চোখেরও ক্ষতি করে, কনসেন্ট্রেশনের ক্ষতি করে, ধীশক্তি নষ্ট করে, মনোযোগ নষ্ট করে, পড়াশোনার ক্ষতি করে। যার যার মানে দায়িত্বশীল যারা কর্মকর্তা তাদেরও কিন্তু অনেকখানি সময় নষ্ট হয় এবং আপনার অপতথ্য ছড়ায় অনেক ক্ষেত্রে দেখা যায়। সেইটা হচ্ছে কি, মূল মিডিয়া যখন আস্থা হারিয়ে ফেলেছিল সেই কারণে কিন্তু এই দিকে ঝুঁকেছে। মানুষ তো তথ্য পেতে চায়, সবসময় তথ্য পেতে চায়। এখন হচ্ছে ইনফরমেশনের যুগ, ইনফরমেশনকে বলা হয় সবচেয়ে বড় শক্তি। তো আপনি যদি অপতথ্য সেখানে ছড়ায়, সেটা তো চেক করতে সময় লেগে যায় এবং এটা রিকভার করতে কিন্তু সব ক্ষেত্রে পারাও যায় না। তো মানুষ সেটা বিশ্বাস করে, যাচাই বাছাইও আমরা করি না। আমাদের কিন্তু সেই প্রবণতাটা জাতিগতভাবেই নাই, ফলে এই ক্ষতিটা হয়ে যায়। এখন মানুষ যদি মূল মিডিয়া যদি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে তাহলে ওই এটা কমে আসবে আর কি, এবং নিয়ন্ত্রণও কিছুটা করা দরকার। সাইবার অপরাধ কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস, সেটা সেভাবে সরকার যথাযথভাবে মোকাবেলা এখনও করতে পারছে না। করাটা দরকার, সক্ষমতাটা বাড়ানো দরকার, এই দিকে নজর দেওয়া দরকার। এখন সময়টা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, সুতরাং সেই দিকে কিন্তু বেশি মনোযোগটা দিতে হবে। সেখানে কিন্তু এমন সুপরিকল্পিতভাবে এটাকে মোকাবেলা করতে হবে, চ্যালেঞ্জটাকে কীভাবে মোকাবেলা করা যায় সবাই মিলে চেষ্টা করতে হবে। না হলে কিন্তু শুধু নির্বাচন না, আমাদের সামনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। পাথরের কান্না কি থামলো মনে হয়? আপাত দৃষ্টে থামলো মনে হলো, কিন্তু সব জায়গায় তো দুর্বৃত্তায়ন, সব জায়গায় কিন্তু সেখানে কিন্তু আপনি দেখবেন ওইখানে কিন্তু স্বার্থের ক্ষেত্রে সব কিন্তু এক। এবং এই জায়গাতেই দেখা গেল যে সবাই মিলে এক হয়েছে, পাথর লুট করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু সবাই এক হয়েছে। তো সেটা তো দুঃখজনক। অন্য ক্ষেত্রে আমরা ভালো কাজে সেটা দেখি না। সেই সিন্ডিকেটও তো একটা নিন্দনীয় বিষয়। সিন্ডিকেট আমরা করব, ভালো কাজের জন্য সিন্ডিকেট করব, তাই না? অ্যাম্বুলেন্সে আমরা আটকে রাখবো না, ডিমের জন্য করব না, সাধারণ মানুষকে জিম্মি করব না, রাস্তাঘাট বন্ধ করে রাখবো না। তো আপনি দেখবেন যে সামনে নির্বাচন, এখানে আরও কত ভোগান্তি যে হবে, কত শোডাউন হবে, কত ট্রেন ভাড়া হবে, সেই মানুষের কিন্তু কষ্টের সীমা শেষ নাই। একদিকে নতুন ইয়ে হয়েছে যে জনসভায় ট্রেন ভাড়া করে নিয়ে আসা, হ্যাঁ, সরকার পর্যন্ত ভাড়া করেছে, সেখানে আবার যাত্রী পাওয়া যায় নাই। এই যে ছবিটা দেখেন, পাথর ফিরে এসেছে, পাথর ফিরে আসার পরে কি সৌন্দর্য একটা তৈরি হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। পাথরের কান্নার কথা বলেছিলাম গত অনুষ্ঠানে, দেখেন পাথর ফিরে আসতে শুরু করেছে। আমরা আসুন না সবাই মিলে আসলে পজিটিভ যে জায়গাগুলো, পজিটিভ যে চিন্তা ভাবনাগুলো, সেই ভাবনাগুলোকেই আমরা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।